আমাদের পেডাগজি আর নাম্বার সিস্টেম, ঠিক। সাথে রয়েছে আমাদের কিছু মানি সংক্রান্ত অঙ্ক, মানে মুদ্রা সংক্রান্ত অঙ্ক, ওকে। টাইম সংক্রান্ত অঙ্ক, মানে টাইম সংক্রান্ত অঙ্কের মধ্যে তোমার সবটাই পড়বে, টাইম এন্ড ডিস্টেন্স পড়ে, টাইম এন্ড ওয়ার্ক পড়ে, সবটাই পড়ে, ওকে। আর পরিমিতি রয়েছে, ঠিক আছে। মানে হচ্ছে তোমার ত্রিভুজের এরিয়া, চতুর্ভুজের এরিয়া, বহুভুজের এরিয়া, ঠিক আছে। এই জিনিসগুলো রয়েছে আমাদের সিলেবাসে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথম থেকে যদি আসি, তাহলে আমি আগের দিন শুরু করেছিলাম সংখ্যা তত্ত্বের উপর ক্লাস, ঠিক। আজকে একটু অন্যভাবে শুরু করা যাক। আজকেও আমরা সংখ্যা তত্ত্বের উপর ক্লাস করব, এবং যতদিন যেরকম তোমাদের বলেছিলাম যে এখানে তোমরা বেসিকও পাবে, সাথে ট্রিক্স এর মাধ্যমে কি করে সলিউশন করতে হয় সবটাই পাবে। তাই আজকে আমরা এক কাজ করি, আমরা একটু অন্যভাবে ক্লাসটাকে শুরু করি। আমরা কিছু ক্যালকুলেশনের মাধ্যমে, কেন? কারণ হচ্ছে দেখো, পাটিগণিত বলো বা হচ্ছে পরিমিতি বলো, যাই বলো না কেন, সমস্ত জায়গাতে ক্যালকুলেশনটা অত্যন্ত জরুরি। এবার এই ক্যালকুলেশন যদি আমরা শর্ট ট্রিক্স এর মাধ্যমে করতে পারি, তাহলে আমাদের সময়টা অনেকটাই কম লাগে, ঠিক। তাই আমাদের একটু শিখে নিতে হবে যে শর্ট ট্রিক্স এর মাধ্যমে কি করে ক্যালকুলেশন করা যায়। তারপর আমরা ধীরে ধীরে নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে, সংখ্যাতত্ত্ব যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, সেই চ্যাপ্টারটার মধ্যেও আমি মুভ করব, ঠিক আছে। ওকে, দেখো, সো আমি যদি এখানে একটা গুণ করতে দিই, আমি আশা করছি তোমরা সকলেই বেসিক জিনিসটা জানো, ঠিক। যেমন যদি আমি তোমাদের এখানে একটা গুণ করতে দিই, যে সিম্পল গুণটা খুব সিম্পল, একটা গুণ আছে আমাদের 68, তার সঙ্গে আমি গুণ করতে দিলাম 63, এই মাল্টিপ্লিকেশনটা আমি করতে দিলাম। তাহলে এটা তোমরা সকলেই করতে পারবে আমি জানি। এবং তোমরা কিভাবে শুরু করবে, একদম বেসিক দিয়ে শুরু করবে। কিভাবে? 68 ইন্টু 63, বলবে যে 3 গুণ 8 24 4, হাতে থাকলো 2, 3 6 18 আর 2 20, এক ঘর কেটে দিলাম, 6 8 48 8, হাতে থাকলো 4, 6 6 36 আর 4 40, দিয়ে যোগফলটা বলবে 4 8 2 4, 4 2 8 4, এটা তোমরা যোগফল বলবে, তাই তো। এবার দেখো, এই আমাদের যে গুণ, এটা আমাদের বেসিক, ওকে। বেসিক আমাদের জানতেই হবে, বেসিক আমাদের জানতেই হবে, তারপরে আসবে ট্রিক্স। কেন? কারণ অনেক সময় পরীক্ষার হলে কি দেখা যাবে যে অনেক সময় ট্রিক্স ভুলে গেছো, বা ট্রিক্সে তোমাদের কোনো কিছু কার্যকরী হচ্ছে না। কারণ আবারও বলছি, ট্রিক্স সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না, ট্রিক্স মানে তার রেস্ট্রিকশনস থাকে, ওকে। তাই আমরা বেসিকটাকেও জানবো, ট্রিক্সটাকেও জানবো। যেগুলো আমাদের বেসিক মানে ট্রিক্স এর মাধ্যমে মাথায় আসবে না, সেগুলো আমরা বেসিকের থ্রুতেই সলভ করবো, ওকে। আচ্ছা, এবার দেখো, এটাকে আমরা যদি একটু অন্যভাবে সলভ করতাম, তাহলে কিভাবে সলভ করতে পারতাম। দেখো, প্রথমে আমাকে বলো যে আমরা এখানে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছি, এই দুটো নাম্বারই 10-এর কোন গুণিতকের কাছাকাছি আছে? 10-এর কোন গুণিতক কথার অর্থ 10, 10-এর গুণিতক 20, 30, 40, 50, 60, 70, কার কাছাকাছি আছে দুটোই? 50 স্যার। 50, 50 থেকে তো 68 অনেক দূর। 70-এর কাছাকাছি আছে, 70-এর কাছাকাছি আছে, গুড। তাহলে যদি 70-এর কাছাকাছি থাকে, আমরা দেখতে পাচ্ছি যে 70-এর থেকে এটা কত কম? 2 কম। 2 কম। আর 70-এর থেকে এটা কত কম? 7 কম। 7 হলো। এবার মন দিয়ে শুনবে, ভালো করে শুনবে। জিনিসটা প্রথম করছো, হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট অভ্যেস করলে এটা খুব ফাস্ট হয়। মন দিয়ে শুনো, এটা 70, আমি কত ধরে নিয়েছি? 70-এর রেসপেক্ট ধরে কাজ করছি। কত রেসপেক্ট ধরে কাজ করছি? 70-এর রেসপেক্ট ধরে। 70 থেকে 68 কত কম? 2 কম। 70-এর থেকে 63 কত কম? 7 কম, রাইট। যে কোনো একটা কর্নারকে ক্যালকুলেট করো, অর্থাৎ তুমি 63 বিয়োগ 2ও করতে পারো, অথবা 68 বিয়োগ 7ও করতে পারো, যে কোনো একটা কর্নার যেটাতেই করবে। 63 বিয়োগ 2 করলেও পাবে 61, 68 বিয়োগ 7 করলেও পাবে 61, গট ইট। যে কোনো একটা কর্নার ধরে ক্যালকুলেট করলেই হবে। যে 63 বিয়োগ 2 করলেও পাবো 61, বিয়োগ কেন? কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, তাই। যদি এখানে প্লাস থাকতো যোগ করতাম, ওকে। তাই এই 63 বিয়োগ 2 61, অথবা 68 বিয়োগ 7 সেটাও 61 হলো। এবার যার রেসপেক্ট ধরে কাজ করছো সেটা দিয়ে গুণ করে দাও, যার রেসপেক্ট ধরে কাজ করছো সেটা দিয়ে গুণ করে দাও, ব্র্যাকেট ক্লোজ করো। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ,
লাস্ট এন্ড ফাইনাল স্টেপে কি করবে, এই যে দুজন ভদ্রলোককে পেলে এদেরকেও নিজেদের মধ্যে গুণ করে দাও। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়। প্লাস হয়। 7 গুণ 2 কত, 14। বলো তো হয়ে গেল অঙ্ক। 7 থেকে 7, 6 7 42, 4270 যোগ 14 মানে 4284। ওকে, তাহলে আমরা কি করলাম, 3টে স্টেপ করলাম। কি কি স্টেপ করলাম, প্রথমে দেখলাম যে দুটো নাম্বার আছে আমার স্ক্রিনে, সেই দুটো নাম্বার 10-এর কোন গুণিতকের কাছাকাছি। ওকে, দেখলাম 68 বা 63 দুটোই হচ্ছে 70-এর কাছাকাছি, 70-এর থেকে 2 কম, 70-এর থেকে 7 কম। দেন আমরা কি করলাম, যে কোনো একটা কর্নারকে ক্যালকুলেট করলাম, কর্নারকে ক্যালকুলেট করে যার রেসপেক্ট ধরে অঙ্ক করছি সেটা দিয়ে গুণ করে দিলাম, আর লাস্টে যারা কম হয়েছিল, যত কম হয়েছিল সেগুলোকে গুণ করে দিলাম। আরো একটা এক্সাম্পল দেখো, এই যে মেথডটা শিখলে না, এই মেথডটাকে বলা হয় বেস মেথড। কেন বেস মেথড, 10-এর বেস নিয়ে। এই মেথডটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল সেটাকে আগে বোঝো, মেথডটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল সেটাকে আগে বোঝো। দেখতেই পাচ্ছ মেথডটা তখনই অ্যাপ্লিকেবল যদি দুটো নাম্বার, যে দুটো নাম্বার আছে তারা যদি একই বেসের কাছাকাছি থাকে। যেমন এখানে 68 63 দুটোই দেখো 70-এর কাছাকাছি অথবা 60-এর কাছাকাছি, 60 বেস ধরে করলেও অঙ্ক হতো। আরো একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন দেখো যদি আমি বলি একটা নাম্বার আছে 37 আর একটা নাম্বার আছে 32। দেখো দুটো নাম্বারই, ভালো করে অবজার্ভ করো, এটাও বেস মেথডে হবে। কেন হবে, কারণ দুটো নাম্বারই আছে আমাদের 10-এর গুণিতক 30-এর কাছাকাছি। ঠিক, এই নাম্বারটা 30-এর থেকে 2 বেশি, এই নাম্বারটা 30-এর থেকে 7 বেশি। হলো, আমি বলেছি যে কোনো একটা কর্নারকে ক্যালকুলেট করতে 32 যোগ 7 39, 30-এর বেস ধরে করেছি মানে 30 দিয়ে গুণ। লাস্ট স্টেপ কি, এদের দুজনের মধ্যে গুণ, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 14। 3 9 27 7 হাতে থাকলো 2, 3 3 9 আর 2 11, 1170 যোগ 14 হয়ে গেল কত, 1184। 1184। ঠিক, আরো একটা দেখো এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। আরো একটা এক্সাম্পল নিচ্ছি, একটা নাম্বার নিলাম 47 আর একটা নাম্বার নিলাম 53। হলো, এবার দেখতে পাচ্ছ 47 আর 50 দুটোই 50-এর কাছাকাছি। ওকে, এটা 50-এর থেকে 3 কম, এটা 50-এর থেকে 3 বেশি। এই অঙ্কটা দুভাবে করা যায়, বেস মেথডেও করা যায় এবং আরো একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। ঠিক, আমি দুটোই দেখবো। দেখতে পেলাম কি, 50-এর থেকে এটা 3 বেশি, 50-এর থেকে এটা 3 কম। আমি বেস কত নিয়েছি, আমি বেস 50-র বেস নিয়েছি। ঠিক, দেখো যে কোনো একটা কর্নার নিয়ে নাও, 53 বিয়োগ 3 কত হয়, 50। হলো, 50-এর বেস ধরেছে তাই 50 দিয়ে গুণ করো। হলো, লাস্ট স্টেপ কি, এই দুজনকে গুণ করব। +3 আর -3 গুণ করলে কি হয়, মাইনাস। 3 গুণ 3 কত হয়, 9। তাহলে কত হয়ে গেল, 2500 বিয়োগ 9 অর্থাৎ 2000 কত, 491। হলো, বলো বুঝতে পারলে কি পারলে না? তাহলে বেস মেথড কোথায় কোথায় অ্যাপ্লিকেবল, এই যে শর্ট ট্রিক্সটা শিখলে, শর্ট ট্রিক্সটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল, যখন দেখবে যে দুটো নাম্বার যদি খুব কাছাকাছি থাকে, অর্থাৎ 10-এর কোনো গুণিতকের কাছাকাছি থাকে, তখন তাদের মধ্যে আমরা বেস মেথড অ্যাপ্লাই করতে পারি। ওকে, আরো একটা দেখো তোমাদের জন্য, আরো একটা এক্সাম্পল। আচ্ছা তার আগে বলে দিই, এই অঙ্কটাকে না আরেকভাবে করতে পারতে। এই অঙ্কটাকে, যদিও সেটা আমি পরে বলবো আবারও, তাও এখানে একবার যখন এসেইছে আমি অলরেডি একবার বলে দিই। এই অঙ্কটাকে যখনই দেখবে দুটো নাম্বার তাদের মিডিলের কাউকে খুঁজে পাচ্ছে, যখনই দেখবে দুটো নাম্বারের মিডিল কাউকে খুঁজে পাচ্ছে, দেখো 47 আর 53-এর মিডিল হচ্ছে 50। এটা 47 থেকে 3 বেশি, এটা 53 থেকে 3 কম, মিডিল 50। যখনই মিডিল কাউকে খুঁজে পাবে তখন মিডিলটার স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। ওকে, কত হবে, 2500 মাইনাস 9 2491। ওকে, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখতে দেখো, কেউ ঘাবড়াবে না, সবাই করতে পারবে। আমি তোমাদের ইচ্ছে করে অনেকগুলো এক্সাম্পল দেখাচ্ছি যাতে তোমরা অভ্যস্ত হয়ে যাও। চলো আর একটা এক্সাম্পল দেখো, একটা নাম্বার নিলাম আমি 28 আর একটা নাম্বার নিলাম আমি 34। হলো, দেখো দুটো নাম্বারই আমাদের 30-এর কাছাকাছি আছে, এটা 30-এর থেকে 2 কম, এটা 30-এর থেকে 4 বেশি। যে কোনো একটা কর্নার ক্যালকুলেট করো, 34 বিয়োগ 2 কত হবে, 32। 30-এর গুণিতক নিয়েছো তাই 30 দিয়ে গুণ, প্লাস মাইনাসে গুণ করলে -8। তাহলে কত হবে, 960 - 8 952।
বোঝা গেছে? বলো, এবার বলো তো কে কে বুঝতে পারোনি প্রসেসটা, হাত তোলো দেখি, কার কার ডাউট আছে একটু হাত তোলো, হ্যান্ড রেজ করো। রেহানা খাতুন, আলিফ, তোমাদের ডাউট আছে না বুঝতে পেরেছো কোনটা? বুঝতে পারোনি যারা তারা হাত তোলো, যারা বুঝতে পেরেছো তারা হ্যান্ড রেজ করবে না, যারা বুঝতে পারোনি তারা হাত তোলো। স্যার লাস্টেরটা আরেকবার একটু এক্সপ্লেন করবেন? অবশ্যই করব। আর কেউ যার মনে হচ্ছে এক্সপ্লেন করা দরকার? পারমিতা, ওকে ওকে। আচ্ছা দেখো, তাহলে একটা কাজ করি, লাস্টেরটা আমি বলে দিচ্ছি, সাথে আরো 2-1টা এক্সাম্পল দেখাচ্ছি, কারণ এখনো অনেকে ডাউট রয়েছে প্রসেসটাতে। দেখো আমি কি বললাম, আমি বললাম এখানে যে এই যে নাম্বারটা 28 আর এই যে নাম্বারটা 34, এই দুটো নাম্বারই 10-এর কোন গুণিতকের কাছাকাছি? 30-এর কাছাকাছি। 30-এর থেকে এটা 2 কম, 30-এর থেকে এটা 4 বেশি হলো। আচ্ছা, যে কোনো একটা কর্নার ক্যালকুলেট করতে বলছি। 34 বিয়োগ 2 কত হয়? 32 হয়। হলো, যেহেতু 30 আমার বেস, তাই 30 দিয়ে গুণ, যেটা বেস ধরবে সেটা দিয়ে গুণ করবে, বেস 30 নিয়েছো তাই 30 দিয়ে গুণ, দেন এই দুটোকে গুণ, +4 আর -2, প্লাসে মাইনাসে গুণ করলে হয় -4 গুণ 2 8, দেন 960 বিয়োগ 8 952। আচ্ছা দেখো, আর একটা এক্সাম্পল দেখো, যারা পারোনি তারা প্রত্যেকে মিউটটাকে ওপেন করো, ওপেন করে আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? এবার যে অঙ্কটা করবো, 57 ইন্টু 60, ফার্স্ট কোশ্চেন, আমি যেটা জিজ্ঞেস করবো সেটাকে বলবে, ঠিক আছে? বলো, এই দুটো নাম্বার 10-এর কোন গুণিতকের কাছাকাছি আছে? 60 তার মানে বেস কত? বেস আমার এখানে 60 এর কাছাকাছি আছে। 60 থেকে এটা 3 কম, 60 থেকে এটা 4 বেশি। ভেরি গুড, ওকে। তারপরে কি করব বলো? প্লাস মাইনাসে মাইনাস হবে স্যার। না, না, ওটা আগে করবে না। গুণ করবো আগে 64 হচ্ছে দিয়ে। যে কোনো একটা কর্নার, যে কোনো কর্নার, যে কোনো একটা কর্নার করতে হবে। 64 ইন্টু 3 তো 54 হবে স্যার। 1 into 60 স্যার। 60 ইন্টু আমি যেটা বলতে 3 জিজ্ঞাসা করছি সেটার আগে উত্তর দাও। আমি বললাম এখানে যে কোনো একটা কর্নার ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে কত পাবো? 61 61 64 বিয়োগ 3 কত পাবো? 61 পাবো। গুড, ওকে। ইন্টু আচ্ছা, ইনটু কতর বেস? 60 বেস, তাহলে কত দিয়ে গুণ করবো? 60 দিয়ে। 60 দিয়ে গুণ। লাস্ট ফাইনাল স্টেপ কি করতে বলেছি? এই গোল গোল করে দিলে যাতে মাইনাস মাইনাস 12 -12। ভেরি গুড। তাহলে কত হবে? 6 কে 6, 6 6 36, 3660 বিয়োগ 12, 3648 आंसर। 4748। বলো এবার প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, গুড, ভেরি গুড। চলো, তার মানে বেস মেথড আমরা শিখতে পারলাম। এবার একটা কোটে দিই আর টাইম বলে দেবো, তো প্রত্যেকে দেখি কতজন আনসার করতে পারো টাইমের মধ্যে। ওকে, একটা অঙ্ক করতে, রাইট মানে ঘাবড়িয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো একটা অঙ্ক করতে দিই, তারপর দেখা যাক কতজন করতে পারো। আচ্ছা বলো, এটার উত্তর কি হবে? প্রত্যেকে অ্যাটেন্ড করবে এবং আমি যে টাইমটা দেবো সেই টাইমের মধ্যে করবে, অর্থাৎ 20 সেকেন্ডের মধ্যে আমার আনসার চাই, ঠিক? কোশ্চেনটা হচ্ছে 93 ইন্টু 86, বলো জাস্ট 20 সেকেন্ডের মধ্যে আনসার। স্যার 8178।
7,998 7,998 7,998 7,498 ওকে, ভেরি গুড। অনেকে এখানে সবার আগে আনসার করেছে বুবাই মন্ডল, ভেরি গুড। বাকি সবাই ঠিকঠাকই আনসার করেছো, 7,998 সঠিক উত্তর হবে। ওকে, আর কেউ একটু বেশি সময় নিয়েছো, 20 সেকেন্ডের থেকে একটু বেশি সময় নিয়েছো, অনেকে 20 সেকেন্ডের মধ্যেই বলেছো আনসার, ভেরি গুড। প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে প্রত্যেকেই করতে পারবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। ঠিক, নতুন জিনিস, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বলো তাহলে এখানে আমরা কিভাবে সলভ করলাম, যারা পারোনি আরো একবার দেখে নাও। এখানে দুটো নাম্বারই দেখছি 90 এর কাছাকাছি, তার মানে বেস হচ্ছে 90। ওকে, 90 এর থেকে এটা 3 বেশি, 90 এর থেকে এটা 4 কম। ওকে, যে কোনো একটা কর্নার ক্যালকুলেট করলাম, কত হবে? 86 প্লাস 3 89। 90 এর বেস 90 দিয়ে গুণ, লাস্ট স্টেপ 3 আর -4 গুণ করলে -12। 9 9 81, 1 হাতে থাকলো 8, 8 9 72 আর 8 80, 8,010 -12। ঠিক, প্রত্যেকে স্টেপ গুলো করতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এইগুলো করেছি। তাহলে 8,010 -12 কত হবে? 7,998। ওকে, আচ্ছা, এই প্রসেসের লাস্ট একটা। ঠিক, এবার আমি সবার কাছ থেকে আনসার চাইবো। বলো এটা কি হবে? 94 ইন্টু 100 G107। বলো। ন হাজার 737। সুদীপ মন্ডল ফার্স্ট টাইম, বুবাই মন্ডল 10058। আচ্ছা, আর কেউ? 1,058 1,058 1,058 কেউ ক্যালকুলেটর ইউজ করছে না তো? 10058। দেখো, কেউ ক্যালকুলেটর ইউজ করো না, 1,058 যে যেমনটা পারবে সেরকমটাই বলবে। ক্যালকুলেটর ইউজ করলে শুধুমাত্র নিজেকে ফাঁকি, আমার কাছে 1,058 নিজেকে ফাঁকি দেওয়া হবে। ওকে, 100। 1,058 ঠিক ঠিক ঠিক, 1005 একদম কারেক্ট আছে, একদম 1,058 কারেক্ট, একদম ভেরি গুড। ওকে, দেখো বারবারই বলছি, শর্টকাট শেখাচ্ছি একটাই কারণে, ক্যালকুলেটর কি ইউজ করো না যে হ্যাঁ এখানে সব এতজন আছে, এতজনের মাঝখানে আমি ফার্স্ট টাইম বলবো, তাতে আমাকে বিরাট পুরস্কার দেওয়া হবে। অ্যাকচুয়ালি তা কিছুই হবে না, আলটিমেটলি নিজেকে নিজেই ঠকানো হবে। ওকে, কোনোদিনই শিখতে পারবে না। তার থেকে যার ফার্স্ট হচ্ছে সে ফার্স্টই করো, যার একটু স্লো হচ্ছে কোনো সমস্যা নেই, সে একটু দেরিতেই বলো, কিন্তু অনেস্ট থাকো। অনেস্ট থাকলে তবেই শিখতে পারবে ম্যাথামেটিক্স। ঠিক আছে, খুব মজাদার সাবজেক্ট যদি একটু প্রপারলি শেখা যায়। ওকে, ঘাবড়াবে না একদম। চলো এবার আমি আর একটা টাইপে যাই। ঠিক, আর একটা টাইপে যাই। বলো, ক্যালকুলেশনের ট্রিক্স একদিনে সবকিছু শেখানো সম্ভব না, রোজ আমরা একটু করে ক্লাসও করব, সাথে নতুন নতুন ট্রিক্সও শিখবো। ঠিক আছে, আজকে 2টো ট্রিক শেখাবো, 3টে ট্রিক শেখাবো, পরের দিন আবার 2-3টে ট্রিক শেখাবো, ক্লাস করবো, এইভাবে চলবে। ওকে, দেখো, আচ্ছা আরেকটা যদি গুণ করতে দিই, বলো তো এটা ট্রিক্স কেউ জানো কিনা দেখি। 999 ইন্টু 779, এই গুণটা ট্রিক্স কারো জানা আছে? কেউ করতে পারবে ট্রিক্সের মাধ্যমে? যদি জানা না থাকে নর্মালি গুণ করো।
যে যেমন ভাবে জানো সেইভাবে গুণটা করো, গুণটা করে বলো কত হবে। সাত লাখ ৭৮,২২১। ওকে, সুদীপ মন্ডল গুড, ফারিদা শবনম বুবাই মন্ডল দুজনেই ঠিক বলেছো। সম্পত্তি ঘোষ, ওকে, 77821221। মোহাম্মদ তৌহিদ, তোমার ইয়েটা অফ করো। প্রিয়াঙ্কা মাইতি সঠিক আছে, ঝুম্পা সিংহ সঠিক আছে। 778221। ওকে মৌসুমী, ওকে সবার এসেছে 778211, 778221 সকলের এসেছে। ওকে হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো তো এটা করতে কতক্ষণ লাগলো? মিনিট, 1 মিনিট, তাই তো? আমরা এটা কি করে করলাম? আমরা এটা কেউ, আমি জানি তোমরা কিভাবে করেছো, হয় তোমরা কেউ প্রপার ভেঙে নিয়ে গুণ করেছো, আর না হলে 1000 - 1 করে গুণ করেছো অনেকে, তাই তো? এম আই রাইট? গুণটা তোমরা কিভাবে করেছো? হয় তোমরা প্রপার ভেঙে নিয়ে গুণ করেছো, না হলে 1000 - 1 নিয়ে করেছো। যদি এই দুটো ছাড়া অন্য কেউ কিছু করে থাকো সেটা আমাকে বলো। ভেঙে করেছি স্যার। ভেঙে নিয়ে করেছো, বেশ। চলো একটু দেখা যাক, চলো একটু দেখা যাক। এবার থেকে এইগুলোকে আর ভেঙে করার দরকার পড়বে না, এগুলোতে টাইম অনেকটা কম লাগবে। এবার আমরা যেটা শিখতে চলি, মাল্টিপ্লিকেশন বাই রিপিটেশন অফ 9। মানে বাংলায় যদি বলি 9-এর রিপিটেশন দিয়ে গুণ। আচ্ছা আমি এই অঙ্কটাতে পরে আসছি, আগে ছোট ছোট জিনিস দেখি। ঠিক, ধরে নাও একটা নাম্বার আছে আমার কাছে কত, 47, তাকে 9-এর রিপিটেশন মানে দুটো 9 দিয়ে গুণ করছি। তাহলে উত্তরটা কিভাবে করবো? ফলো করো, যে যা জানো বা না জানো আমার দিকটা ফলো করো, অনেক সহজে শিখতে পারবে। ঠিক আছে, বেশ মজাদার, একটু ফলো করো। কি এটার প্রসেস কি, এটা স্পেশাল কেস কি বললাম, 9-এর রিপিটেশন দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে যে গুণটা লিখেছি 47-কে 99 দিয়ে গুণ, মানে 9 রিপিটেশন দিয়ে গুণ হচ্ছে। আচ্ছা কিভাবে হবে? যে সংখ্যাটাকে 9-এর রিপিটেশন দিয়ে গুণ করা হবে, কি বললাম, যে সংখ্যাটিকে 9-এর রিপিটেশন দিয়ে গুণ করা হবে সেখান থেকে জাস্ট এক ঘর কমিয়ে নাও। সংখ্যাটা ছিল 47, হয়ে যাবে এক ঘর কমালে 46। ডান। নেক্সট স্টেপ এবং লাস্ট স্টেপ, এই 99-এর লাস্টের 9 থেকে এই 6-কে বিয়োগ করে দাও, কত হবে? 3। এই 99-এর ফার্স্টের 9 থেকে এর ফার্স্ট ডিজিটকে বিয়োগ করে দাও, হয়ে যাবে 5। অ্যান্সার কমপ্লিট। আচ্ছা আরো একটা এক্সাম্পল দেখো, যদি থাকে আমাদের 68, এই যে এটাতে দেখো অনেক কটা এক্সাম্পল বলবো, কোনো চিন্তা নেই। 68 × 99, 9-এর রিপিটেশন দিয়ে অর্থাৎ 99 দিয়ে 68-কে গুণ হলো। ফার্স্ট স্টেপ কি বললাম, 68-কে এক ঘর কমিয়ে নাও, কত হবে? 67, রাইট? দেন এই লাস্টের 9 থেকে লাস্টের ডিজিট বাদ দাও 2, ফার্স্টের 9 থেকে ফার্স্টের ডিজিট বাদ দাও 3। অ্যান্সার কমপ্লিট। তাহলে কি শিখলাম, যখনই 9-এর রিপিটেশন দিয়ে গুণ করবে, স্যার 9 এর থেকে আগে 8 শুনে বাদ নাও, দিলে তো 1 হবে। না আগে শুনে নাও, আমি বারবার বলছি আগে শুনে নাও, ভালো করে শুনে নাও আগে। ওকে, আগে শুনে নাও, আমি 2-3 বার আগে রিপিট করে নিই, তারপর যখন তোমাদের বলবো কোনো ডাউট আছে কিনা তখন তোমরা আমাকে বলবে। ওকে, তা না হলে কনফিউশন হবে। ওকে চলো, আমি কি বললাম শোনো, যে সংখ্যাটা আছে কত? 47। 47 থেকে এক ঘর কমিয়ে সংখ্যাটা লেখো,
কত লিখলাম 46 হলো। এবার 99 আছে মানে দুটো 9 আছে, কি জিনিস বাদ দিচ্ছি ভালো করে ফলো করো। এই লাস্টের 9 থেকে যে সংখ্যাটা লিখেছো তার লাস্টের ডিজিট বাদ 3, ফার্স্টের 9 থেকে যে সংখ্যাটা লিখেছো তার ফার্স্টের ডিজিট বাদ 5, 4 6 5 3। 68 সংখ্যাটা আছে, এক ঘর কমিয়ে লিখলাম 67। কত লিখলাম 67। যেটা আমি লিখলাম এই লাস্টের 9 থেকে সেই সংখ্যাটা লাস্টের ডিজিট বাদ মার্ক করে দিচ্ছি আমি, এই 9 থেকে এই লাস্ট ডিজিট বাদ 7 বাদ 2, এই 9 থেকে এর ফার্স্ট ডিজিট বাদ 6 বাদ 3। Am I clear? হ্যাঁ হ্যাঁ আমরা ভুল করেছি। হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। আচ্ছা এবার বলো, এবার যে গুণটা ছিল আমাদের সেখানে আসা যাক। 779 ইন্টু 999। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমাদের 9 এর রিপিটেশন দিয়েই তো গুণ হচ্ছে, তাহলে প্রসেস সেম। 779 কে এক ঘর কমিয়ে লেখো 778। লাস্টের 9 থেকে লাস্টের ডিজিট বাদ 8 বাদ 1, এইটা থেকে এইটা বাদ 2, এইটা থেকে এইটা বাদ 2। অ্যান্সার কমপ্লিট। বলো কতক্ষণ লাগলো করতে? জাস্ট 2 থেকে 3 সেকেন্ডস। তাই তো স্যার। ঠিক বলো হ্যাঁ স্যার তাহলে একটা করবে? স্যার হ্যাঁ স্যার ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ স্যার চলো একটা করা যাক। স্যার আরেকবার বলে দিন লাস্টেরটা শুধু। করে দেবো। 778 পর 779 ছিল, একটা থেকে এক ঘর কমিয়ে দাও, কত হলো 778। লাস্টের ডিজিট থেকে এর 778 লাস্টের ডিজিট বাদ 1, 1 এই 9 থেকে এই 7 বাদ 2, 2 এই 9 থেকে এই 7 বাদ 2। হ্যাঁ দুই। স্যার আচ্ছা এবার একটা করো, সেটা হচ্ছে আমি এখানেই দিচ্ছি 467 ইন্টু 999। বলো কত হবে? স্যার 668532 না স্যার বুঝতে পেরেছি, এক্সাইটমেন্টে অনেক ভুল বলে ফেলেছো। ঠিক আছে, এক্সাইটমেন্টে তাড়াহুড়ো করতে অনেকে ভুল বলে ফেলেছিলে ফার্স্টে। ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ চলো তাহলে 467টা হয়ে যাবে 466। এই 9 থেকে 6 বিয়োগ 3, এই 9 থেকে 6 বিয়োগ 3, এই 9 থেকে 4 বিয়োগ 5, 466533। ওকে এবার দেখো মজার ব্যাপার হচ্ছে, অবজার্ভ করো এই জায়গাটাতে, অবজার্ভ করো, তাহলে একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাবে। কি দেখতে পাবে? এইখানে যে আমি অঙ্কগুলো দিয়েছি 9 এর রিপিটেশন দিয়ে গুণ করছি ঠিকই, কিন্তু দেখো সমসংখ্যক, দুটো 9 দিয়ে দুটো ডিজিটকে গুণ, তিনটে 9 দিয়ে তিনটে ডিজিটকে গুণ, কিন্তু হতেই তো পারে যে আমার গুণটা আছে এরকম 67 ইন্টু 4টে 9। এবার দেখো তো যতগুলো 9 ততগুলো কি নাম্বার আছে? না স্যার না স্যার না স্যার তাহলে না স্যার এই দুটো নাম্বার আছে 6 7। তাহলে এবার কি হবে? প্রসেস কি চেঞ্জ হবে? না, সেম লজিক চলবে। 67টা হয়ে যাবে কত? 66 সেম ওয়েতে চলবো। এই লাস্ট থেকে এই লাস্ট বিয়োগ করে দাও, কত হয়ে যাবে? এই 9 থেকে এই 6 বিয়োগ করে দাও, কত হয়ে যাবে? 3 আচ্ছা এগুলো এই 0 9 থেকে 9 বিয়োগ করা কেউ আছে আর? এদের দুজন থেকে বিয়োগ করা না। কেউ আছে আর? না স্যার আর কিছু নেই ওখানে। তাহলে এরা এসে সরাসরি বসে পড়বে। যখন দেখবে বিয়োগ করার কেউ নেই তখন সরাসরি তারাই এসে বসে পড়বে। ঠিক? আচ্ছা তাহলে আগের প্রসেসই চললো, শুধু দেখলাম কি যে এদের কাছ থেকে বিয়োগ করা কেউ থাকলো না বলে এরা নিজেরাই এসে বসে পড়লো। আচ্ছা আরো একটা দেখো,
83 ইন্টু বা 883 ইন্টু 9999। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে এই 883টা এক ঘর কমবে, কত হবে? 882 তারপর এই 9 থেকে এই 2 যোগ 7, এই 9 থেকে এই 8 যোগ, এই 9 থেকে এই 8 বিয়োগ, 1 আর 9 এখানে 9 আর এই এসে দিলে 9 হবে। সরাসরি বসে 9 পড়বে। স্যার। 9 লাস্টে স্যার 6 হবে। বলো না 6 কি করে হবে? তুমি আবারও ভুল করছো বাবা। এই যে 7 হবে স্যার। এইটাকেই বিয়োগ করছি, তুমি এটাকে ভুল করে বিয়োগ করে ফেলছো, এটা না, যেটা নাম্বার তৈরি হবে এক ঘর কমে সেটাকে বিয়োগ করবে। 9 আর 2 ঠিক আছে, এই 9 থেকে এই 2 বাদ যাবে, 7 হবে। ওকে, আচ্ছা, স্যার একটু কথা বলা যাবে? হুম, হ্যাঁ আচ্ছা, যে জন্য আমি মানে মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। আচ্ছা, আপনারা কি যারা যে ক্লাস করছেন এখানে স্যারের কাছে, আপনারা কি এই মেথডগুলো আগে জানতেন? না স্যার, না অন্য স্যার। পদ্ধতিতে একটা না স্যার একটু আগে জানা ছিল না আমার। ক্লাস ভালো লাগতো? হ্যাঁ না স্যার, স্যার, জানা ছিল না। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ জানার জিনিস, এবং স্যারকে বলা রয়েছে যে স্যার একদম বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে শুরু করে দেবেন। একদিনে সবকিছু আপনাদের হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করে করে শিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, কন্টিনিউ করুন। ওকে, আচ্ছা দেখো, আমি আরেকটা জায়গায় যাই। এবার দেখো এর আরেকটা কন্ডিশনও আসতে পারে, দেখো তো এটাও আমরা করি নি আগে, দেখো। স্যার হুম, বলছি যে এখানে যে রিপিটেশন 9 দিয়েছেন, তো 9 ছাড়াও তো অন্য কোনো সংখ্যা থাকতে পারে, তখন আমরা কি করব? তখন এটা এই আলাদা কেসটা অ্যাপ্লাই হবে না। আমি বারবারই বলছি, কিছু ওই যে প্রথমে আমি কি বললাম যে আমাদের বেসিক মেথডটা আগে জানতে হবে, ঠিক আছে, তারপরে এগুলো। কেন? কারণ সব জায়গায় স্পেশাল কেস থাকে না, এটা হচ্ছে স্পেশাল কেস, ঠিক আছে। এবার যে ক্ষেত্রে স্পেশাল কেস পাবো না সেক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করব, সেটা হচ্ছে হয় আমাদের বেসিকে ভেঙে মাল্টিপ্লিকেশন করতে হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তাই সেক্ষেত্রে আমরা বেসিক একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, ওটাও আমরা শিখবো, ওই ট্রিক্সটাও শিখবো, যে যখন কোনো ট্রিক্স আমার কাজ করবে না, কোনো স্পেশাল কেস থাকবে না, তখন আমরা কি করব সেটা আমরা শিখবো। ঠিক আছে, তার আগে আমাদের 11টা শিখতে হবে, 11 দিয়ে গুণ শিখতে হবে, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, একদিনে বললে সবটাই ঘেটে যাবে। ঠিক আছে, আগে যখন আমি বলবো যে দেখো এবার মাল্টিপ্লিকেশনের সমস্ত ট্রিক্স কমপ্লিট, তখন দেখবে যে আর কোনো ডাউট থাকছে কিনা। ঠিক আছে, এই যে যেমন ধরো তুমি বললে আমাকে যে 88 দিয়ে গুণ হলে কি হবে, 88 দিয়ে গুণ হলে একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। কি অ্যাপ্লাই করা যায়? 88 কেন, 77 দিয়ে করলেও হবে, 22 দিয়ে করলেও হবে, সব দিয়েই হবে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে 8 গুণ করে নিয়ে 11 গুণের ট্রিক্স অ্যাপ্লাই করে দিতে হয়। এবার 11 গুণের ট্রিক্স তোমরা এখনো শেখোনি, তাহলে ওটা আগে শেখাই, তারপর ওগুলো বলবো। বুঝতে পারলে? ঠিক আছে। এটা শুধুমাত্র 9 ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আচ্ছা দেখো, এবার দেখো এমন একটা কেস যেখানে এবার 9 রিপিটেশন যত না হচ্ছে তার থেকে বেশি আছে সংখ্যাটার ডিজিট সংখ্যা। ঠিক, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও প্রসেস কোনো চেঞ্জেস আসবে না, একই চলবে। প্রসেস কি হয়? 430, এই লাস্টের 9 থেকে এই 0 বাদ, কত হবে? 9। এই 9 থেকে এই 3 বাদ, কত হবে? 6 হলো। এবার দেখো একটা সমস্যা রয়ে গেল। কি সমস্যা রয়ে গেল? এই 4কে বিয়োগ করার জন্য আর কেউ নেই। আছে আর কেউ নেই? না স্যার। তার মানে 4টা এই না, 430 নাম্বারের মধ্যে, তার মানে এই যে 4 সে 430 নাম্বারের মধ্যে বোঝা হয়ে গেছে, আর যে বোঝা হয়ে যায় তাকে তাড়িয়ে দিতে হয়। তাই 430 থেকে 4কে বাদ, কত হয়ে যাবে? 426, 6 নয়। যেহেতু 4টা 430-এর মধ্যে অতিরিক্ত থেকে গেল, 4টাকে আর বিয়োগ করার কেউ রইলো না, তাই 4টা 430 থেকে তাড়িয়ে দিলাম। ঠিক আছে, কত হয়ে গেল? 426, 69। আরো একটা দেখো,
কি বললাম আরো একবার দেখো, আর একটা নাম্বার নিয়ে আমি নিলাম একটা নাম্বার 731 ইন্টু 9999 হলো প্রথম স্টেপ। 731 এর থেকে এক ঘর কম 730 হলো দ্বিতীয় স্টেপ। এই 9 থেকে এই 0 বিয়োগ 9, এই 9 থেকে এই 3 বিয়োগ 6, এই 9 থেকে এই 7 বিয়োগ 2। এবার দেখো সবাইকে বিয়োগ করা হয়ে গেছে, 9টা অতিরিক্ত থেকে গেছে, তাই 9টা সরাসরি বসে পড়বে। মনে পড়ছে ট্রিক্স নাম্বার 2 তে বলেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার এর সঙ্গে যেটা লাস্টে বললাম সেটা কয়েকবার দেখে নাও। যদি সংখ্যাটা থাকতো আমার 731 এর সাথে দুটো 9 গুণ, তখন আমরা কি করতাম? তখনও একই কাজ করতাম, 731 হয়ে যাবে প্রথম কথা 730, দেন এই 9 থেকে এই 0 বিয়োগ 9, এই 9 থেকে এই 3 বিয়োগ 6। এবার দেখো 9 তো সব শেষ, 7 থেকে যাচ্ছে অতিরিক্ত 730 এর মধ্যে, তাই বিয়োগ করে দাও 7 কে 730 থেকে, হয়ে যাবে 723 69। পার্থক্য বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনে দুটো টাইপ, যে দুটো টাইপ আজকে শিখলে। আজকে এর বেশি আমি মাল্টিপ্লিকেশন ট্রিক শেখাবো না। কেন শেখাবো না? তাহলে কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, রোজ অল্প অল্প করে ট্রিক শেখাবো, ঠিক আছে? এবং ট্রিক্স গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, না হলে ভুলে যাবে সব। হলো, এবার তাহলে কোথায় শিফট করবো আমরা? এবার শিফট করবো আমাদের যেটা চ্যাপ্টার। বলো। ওই লাস্টে 69টা কি করে এলো? ওটা আমার 68 আসছে, মানে আমি 31 থেকে 99। তোমার 68 এই কারণেই আসছে, তুমি নাম্বারটাকে, যে নাম্বারটা পাচ্ছ সেটাকে বিয়োগ না করে তুমি এটাকে বিয়োগ করছো, তাই তোমার আসছে। এই দেখো, আমি বারবারই বলছি এই নাম্বারটাকে এক ঘর কমিয়ে নাও, কত হবে? 730। কমিয়ে নিয়ে যেটা পেলে সেটাকে বিয়োগ করো। এই 9 থেকে এই 0 বিয়োগ 9, এই 9 থেকে এই 3 বিয়োগ 6। তুমি কি করছো? এই 9 থেকে এই 1 কে বিয়োগ করে দিচ্ছ, তাই হ্যাঁ স্যার, এবারে বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, দেখো ট্রিক শিখবো, টপিকও শিখবো, সবই চলবে, কিন্তু যেটা মেনলি বলার যে দেখো এখানে আমাদের সংস্থানে তোমরা জানো যে খুব মিনিমাম পেমেন্ট নিয়েই স্যাররা ম্যাডামরা পড়ান, ঠিক আছে? এবং তোমাদের জন্যই এই মানে উদ্যোগ নিয়েছেন ম্যাডাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে এখানে থেকে তোমরা ক্লাস করতে পারছো, ক্লাস করে শিখতে পারছো, কারণ দেখো আমি তোমাদের এটুকু বলতে পারি, তোমরা যদি আমার এখানে রেগুলারিটি মেনটেন করে ক্লাস করো, নট অনলি টেট, তোমরা কিন্তু পুরো সেকশনটাতেই, টেটের জন্য যে সিলেবাসটা রয়েছে পুরো সেকশনটাতে তোমাদের গ্রিপ চলে আসবে, এইটুকু দাবি আমি তোমাদের রাখছি। তাতে বেনিফিট কি হবে স্যার? তোমরা এখনো অনেকেই বয়সে ছোট রয়েছো, অনেকেই 27 বছরের বিলোতে রয়েছো, আবার কেউ হয়তো 27 বছর অ্যাভাবেও রয়েছো। যারা 27 বছরের অ্যাভাবে রয়েছে তারা নট অনলি টেট, তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে, যেখানে তোমাদের এই অ্যারিথমেটিক আসবে, এই ক্যালকুলেশন ট্রিক্স লাগবে, এই সিলেবাসটাও রয়েছে। তাহলে পাশাপাশি তোমরা ওই এক্সাম গুলোর জন্য কিছুটা প্রিপেয়ার হয়ে যাবে। যারা বিলো 27 রয়েছে তাদের কাছে অপশন আরো বেশি, নট অনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তোমরা কিন্তু সেন্ট্রালে যে সমস্ত এক্সাম গুলো হয়, যেমন ধরে নাও এসএসসির মধ্যে তোমার পরে স্কুল স্টাফ সিলেকশনের কথা আমি বলছি না, সরি স্কুল সার্ভিসের কথা বলছি না, স্টাফ সিলেকশনের কথা বলছি, মানে সিএইচএসএল, এমটিএস, এই ধরনের যে এক্সাম গুলো হয় সেগুলোর জন্য তোমরা কিন্তু কিছুটা হলেও প্রিপেয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, এটার মানে এটা নয় যে স্যার টেটের প্রিপারেশন আপনি করিয়ে দিলেন মানে আমরা হচ্ছে একদম সিজিএল পরীক্ষায় বসতে পারবো, এমনটা নয়। সিলেবাসে কিছুটা হলেও তারতম্য রয়েছে, তো তখন তোমাদের কি করবে? তখন তোমাদের শুধু গ্রুম করতে হবে। কিন্তু এরকমটা কখনোই নয় যে তোমরা এখানে ম্যাথ পড়ছো মানে ওখানে কি কিছুই জানি না স্যার, একদম আমি জিরোতেই রয়ে গেছি, এটা কিন্তু কখনোই হবে না। তাই নিজেকে যদি বেটার জায়গায় নিয়ে যেতে চাও, নিজেকে যদি গ্রুম করতে চাও, তাহলে এখানে অ্যাডমিশন নিয়ে প্রপারলি রেগুলারলি বেসিসে ক্লাস মেনটেন করো, তাতে তোমাদেরই বেনিফিট আছে। আর আমার কাছে তোমরা একদম নিশ্চিন্তে ফ্রিলি ক্লাস করতে পারো, যে কোনো ডাউট জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা ডাউটের উত্তর দেব। ঠিক আছে, বলো কি ক্লাস করবে তো? কারা কারা ক্লাস করবে? হাত তোলো। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। করব। বেশ, চলো। হ্যালো স্যার, বলছি যে ক্লাসগুলো প্রায় প্রতিদিন সন্ধ্যার হ্যাঁ স্যার, সন্ধ্যার পরে হবে তো স্যার?
একদম সন্ধ্যা পরে হবে। এই বিষয়ে সন্দীপ স্যার একটু কথা বলবেন, একটু আমি স্যার মিউট করছি। 7টা 8টার তাহলে পরে খুব হলে সুবিধা বেশি হয়, ভালো মানে হবে আমরা স্যার। জবের সঙ্গে যুক্ত তো। সব ক্লাসই মোটামুটি 6টার পরে রাখা হয়, কোনোটা 6:30 থাকে, কোনো 7টা, 7:30, 8টা এরকমই টাইমিং থাকে। আচ্ছা স্যার। আর স্যার এই অ্যাডমিশন নেওয়ার জন্য প্রসেসটা কিভাবে কি করতে হবে একটু? ক্লাস আগে করুন, আগে ক্লাস করে পরে ঠান্ডা মাথায় ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গিয়ে ঠিক ক্লাস আছে। করুন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে প্রতিদিন কি একটা করে ক্লাস হবে? রেগুলার একটা করে সাবজেক্ট, একটা করে ক্লাস। সেটাই বলছিলাম। যাক, ভালো লাগলো, মানে ক্লাস ভালো লেগেছে বলে অ্যাডমিশনের জন্য ইন্টারেস্ট দেখিয়েছো, খুব ভালো লাগলো। আমরাও এটাই চাই তোমরা অ্যাডমিশন নাও, না হলে একজনকে স্টুডেন্টকে নিয়ে পড়াতে তো ভালো লাগে না, টিচারদেরও ভালো লাগে না। যত স্টুডেন্ট হবে টিচারদেরও পড়াতে ভালো লাগে, ঠিক আছে? সবাই একসঙ্গে ক্লাস করবে, রেসপন্স করতে হবে না, ভালো লাগবে। চলো এবার একটু টপিকে আসা যাক, ঠিক? চলো দেখো, টপিকে আমরা এর আগের দিন একটু হলেও শুরু করেছিলাম কি, সংখ্যা তত্ত্ব, যেটা আমাদের একদম প্রথম চ্যাপ্টার সিলেবাসের, সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম। আজকে কারো ক্লাস করতে সমস্যা হচ্ছে না তো? কোনো ল্যাগিং নেই? না স্যার, না স্যার। বেশ, দেখো না তো স্যার। দেখা যাক কার কার মনে আছে, একটু দেখি কি আগের দিন কার কার ক্লাস করেছিলে, কার কার মনে আছে একটু দেখি। সংখ্যা তত্ত্বে আমি প্রথমে একটা নাম্বারের কথা বলেছিলাম, তার নাম বলেছিলাম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। কারা গো ন্যাচারাল নাম্বার, কার কার মনে আছে? 1 থেকে 1 থেকে 9। স্বাভাবিক সংখ্যা 1 থেকে 9। 1 থেকে 9, 1 থেকে 10। 1 থেকে 1 থেকে 10, সমস্ত নাম্বার, 1 থেকে সমস্ত নাম্বার। 1 থেকে 1 থেকে শুরু, সেটা অনেক দূর পর্যন্ত যেতে পারে, অসীম। হ্যাঁ, এতক্ষণে পেলাম সঠিক উত্তরটা। বলেছিলাম স্বাভাবিক সংখ্যা মানে সেই সমস্ত সংখ্যা যাদের গণনা করা যায়, যাদেরকে তোমরা কি করতে পারবে, কাউন্ট করতে পারবে, কাউন্টিং নাম্বার। এবার তোমরাই বলো যে যদি বলি আমি কাউন্টিং করে, যে তোমরাই বললে স্যার আপনি তো ম্যাথের টিচার, আপনি এক কাজ করুন, আপনি গণনায় খুব ভালো হবেন, ঠিক আছে, অনেক ট্রিক্স ফিক্স জানেন, তো এক কাজ করুন, একটা চালের বস্তা নিয়ে বসুন, চালগুলোকে গণনা করুন, তাই তো? গণনা করতে না স্যার, ওটা সম্ভব নয়। সম্ভব নয় না? আমি তো ভাবলাম স্যার তাহলে গণনা করে দেবে চাল, কতগুলো চাল আছে। আচ্ছা, তো ওটা স্যার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ভেরি গুড। যাক, ইংলিশটা ভালো হচ্ছে। চলো, তাহলে এখানে দেখা যাচ্ছে যদি চাল গণনা করতে বসা যায়, স্যার তো গণনা করবে না, স্যার তো অত বোকা না যে স্যার গণনা করতে বসবে। স্যার কি বলে দেবে, আমি গণনা করে দেখলাম এখানে কোটি কোটি চাল আছে, তাই তো? এবার তুমি বলবে যে না স্যার আমি গণনা করেছি, ওখানে কোটি কোটি একটা চাল আছে। আর আগে বলবে না স্যার ওখানে কোটি কোটি দুটো চাল আছে, কোটি কোটি তিনটে চাল আছে, আবার একটা দুটো করতে করতে আবার চলে যাবে কোনো একটা কোটিতে, তাহলে কোটি 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 হয়ে গেল। বলো এই প্রসেস কোনোদিনও শেষ হবে? না স্যার, অবিরাম। কোনোদিনও শেষ হবে না। অর্থাৎ দেখো, এরকম না যে গুনতে পারা যাবে না, গুনতে পারা পসিবল। পার্থক্য বোঝো, এক হয় গুনতে পারা যাচ্ছে না, সেটা আলাদা ম্যাটার। এটা গুনতে পারা যাবে, পসিবল, কিন্তু শেষ করতে পারবো না। যেগুলো গুনতে পারা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল, মানে কাউন্টিং নাম্বার। তাই স্বাভাবিক সংখ্যা তুমি গুনতে পারবে কিন্তু গুনে শেষ করতে পারবে না, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা তাহলে কি বললাম, সেই সমস্ত সংখ্যা যাদেরকে আমি গণনা করতে পারি, যেগুলো দিয়ে গণনা করা যায়। উদাহরণ হচ্ছে 1, 2, 3, 4 ডট 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 অসীম। ওকে, এবার এই যে স্বাভাবিক সংখ্যা, এদেরকে ইংলিশের নাম কি লিখেছি, ন্যাচারাল নাম্বার। তাই এই স্বাভাবিক সংখ্যার যে ঘর, স্বাভাবিক সংখ্যার যে ঘর, সেই ঘরটার নাম দেওয়া হয় ক্যাপিটাল এন। এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে ঘর মানে হলো একটা সেট, ঠিক আছে? তো চলো যদি বলি
যে এই হলো আমাদের স্বাভাবিক সংখ্যার বা ন্যাচারাল নাম্বারের ঘর। এই ঘরের মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আছে। ওকে, তাহলে এখানে আমি ঘরটাকে ক্যাপিটাল এন লিখলাম। তার মানে কি বুঝতে পারলাম, ঘরটার মধ্যে কারা কারা আছে, 1 2 3 4 করে করে যারা গণনা করতে পারে তারা সবাই ঘরটার মধ্যে বসে আছে। এবার তোমরা জানো যে নাম্বার মানে যে শুধু 1 2 3 4 এক্সিস্ট করছে তা নয়। আর্যভট্ট বলে গেছেন জিরো একটা নাম্বার। তাহলে জিরোকে কোথায় বসাবো স্যার? তাহলে জিরোকে কোথায় বসাবো? জিরো এসে বাইরে ওয়েট করছে যে আমিও তো নাম্বার, আমাকেও ঘরে ঢোকানো হোক। ঠিক, তখন এই ন্যাচারাল নাম্বাররা জিরোকে জিজ্ঞাসা, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, তখন ন্যাচারাল নাম্বাররা জিরোকে কি প্রশ্ন করবে যে জিরো কি তুমি কি কাউন্ট করতে পারো? জিরো বলবে না ভাই আমি কাউন্ট করতে পারি না। যেহেতু জিরো কাউন্ট করতে পারে না তাই জিরোকে এই ন্যাচারাল নাম্বার গুলো নিজেদের ঘরে ঢুকতেও দেবে না। তো জিরোকে ঢুকতে না দিলে জিরো কি করবে? জিরো মনের দুঃখে বাইরেই বসে থাকবে। আর ঘরে ঢুকতে না পেলে রোদ ঝড় বৃষ্টি আসবে। সেই জন্য গণিতবিদরা ডিসাইড করলো ঠিক আছে একটা কাজ করা যাক, এরা তো ঘরে ঢুকতে দিচ্ছে না, অথচ জিরোকেও যেখানে ডাকতে হবে, হ্যাঁ জিরো নাম্বার এরাও নাম্বার, তাহলে এক কাজ করি, জিরোকে নিয়ে আর ওদেরকে নিয়ে নতুন একটা বিল্ডিং বানিয়ে দিই। নতুন একটা বিল্ডিং গণিতবিদরা বানিয়ে দিল। ঠিক আছে, যে বিল্ডিং এর আন্ডারে জিরোও থাকছে আবার ন্যাচারাল নাম্বাররাও থাকছে, মানে স্বাভাবিক সংখ্যারাও থাকছে। তখন বিল্ডিং এর তো নতুন নামকরণ করতে হবে, কারণ বিল্ডিং এর ভেতরের একটা ঘর হয়ে গেছে এখন স্বাভাবিক সংখ্যা। বিল্ডিং এর ভেতরে জাস্ট একটা ঘর হয়ে গেছে স্বাভাবিক সংখ্যা, যে ঘরে জিরো ঢুকতে পায়নি। তাই জিরোকে নিয়ে এবং ওই ঘরটাকে নিয়ে বিল্ডিংটার নাম করা হলো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। নামকরণ করা কি হলো? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে অখণ্ড সংখ্যার সেট কি হবে? অখণ্ড সংখ্যার সেটে যারা ছিল আগে স্বাভাবিক সংখ্যারা তারা তো থাকছেই, সাথে এক্সট্রা মেম্বার কে এলো? জিরো। তাহলে এটাকে বলা হলো কি? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। মনে থাকবে? তাহলে হোল নাম্বার বলতে কাদেরকে বোঝাবে? জিরো থেকে জিরো থেকে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো। যদি প্রশ্ন করা হয় হোল নাম্বার বলতে বা অখণ্ড সংখ্যা বলতে কাদেরকে বোঝায়, উত্তরে বলবে জিরো সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। কি বলবে? জিরো সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। মনে থাকবে? আচ্ছা, এবার দেখো এখনো কিন্তু সমস্ত নাম্বার আমার শেষ হয়নি, এখনো বেশ কিছু নাম্বার রয়েছে। কারা রয়েছে বলতো? এখনো কিছু রয়েছে আমার নেগেটিভ নাম্বার রয়েছে, কিছু রয়েছে আমার নেগেটিভ নাম্বার, ঋণাত্মক সংখ্যা। তাহলে এবার দেখো স্বাভাবিকভাবে জিরোকে যেহেতু এরা ঘরে ঢুকতে দিল না, এবার জিরো কি করছে? জিরো বলছে আমাকে ঢুকতে যখন দেয়নি তাহলে আমিও তোমাদেরকে ঢুকতে দেব না। তাই এবার কি হচ্ছে? নেগেটিভ নাম্বার যারা আছে তারা বাইরে বসে আছে, ওয়েট করছে যে কখন আমাদের ঘরে ঢুকতে দেওয়া হবে। কিন্তু জিরো বলছে না আমি যতক্ষণ ঘরে আছি আমি তো ঢুকতে দেব না, আর জিরো ঘর থেকে বেরোবে না। তাহলে উপায়? তাহলে গণিতবিদরা বললো ঠিক আছে আরো একটা কাজ করি, বিল্ডিংকে আরো বড় করি। ঠিক, তখন আরো বড় করা হলো বিল্ডিং, যে বিল্ডিং এর মধ্যে এবার জিরো থাকলো, স্বাভাবিক সংখ্যাগুলোও থাকলো, সাথে নেগেটিভ নাম্বার গুলোও চলে এলো। এবং নতুন বিল্ডিং এর নাম কি দেওয়া হলো? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। নাম কি দেওয়া হলো? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। বোঝা গেল? তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কারা? সমস্ত ঋণাত্মক প্লাস ধনাত্মক, মানে জিরো সংখ্যা। ঋণাত্মক এবং ধনাত্মক সমস্ত সংখ্যাগুলোকে -2 3 1 থেকে 1 2 3 4 সবকিছু। মানে জিরো থাকবে, ধনাত্মক যেগুলো ছিল স্বাভাবিক সংখ্যা তারাও থাকবে, সাথে এক্সট্রা মেম্বার কারা এলো? ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা -1 2 3 4। আচ্ছা আমাকে কেউ বলতে পারবে -1 বড় না -2 বড়? -1 বড়। -1 মানে বাজারে গিয়ে 1 টাকা দেনা হয়ে গেল, -2 মানে বাজারে গিয়ে 2 টাকা দেনা হলো। বাহ, ভেরি গুড, খুব সুন্দর উদাহরণ তো। ভেরি গুড।
আই এম ইমপ্রেসড। আচ্ছা, যত নেগেটিভিটি আসে জীবনে তত ভ্যালু কমে যায়, ঠিক আছে? জীবনে দরকার কি পজিটিভিটি, যত নেগেটিভ জিনিস বাড়বে তত তার ভ্যালু কমবে। -1 এর থেকে -2 এর নেগেটিভিটি বেশি, ভ্যালু কমে গেছে। -2 এর থেকে -3 এর নেগেটিভিটি বেশি, আরো ভ্যালু কমে গেছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। এবার দেখো, এখনো পুরোপুরি চার্ট কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? কে বাকি আছে? ভগ্নাংশ নাম্বার গুলো বাকি আছে। দেখো তো এখানে কোথাও আমরা ভগ্নাংশ নাম্বার লিখেছি? লিখিনি না? না স্যার, এখনো আসেনি। এখনো পর্যন্ত লিখিনি। তাহলে ভগ্নাংশ নাম্বার গুলোকে লিখতে হবে। এবার এই ভগ্নাংশ নাম্বার গুলোর মধ্যে কিছু স্পেশালাইজেশন থাকে। পূর্ণ সংখ্যা কাকে বলে ওটা বলে দিন, মানে কথাতে। পূর্ণ সংখ্যা কাকে বলে? সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা গুলোকেই পূর্ণ সংখ্যা বলা হয়। জিরো কোথায় যাবে বাবা তাহলে? মানে শূন্য সহ বললাম স্যার প্রথমে। হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। একদম, ভেরি গুড। এটা বলা যাবে তো স্যার? একদম পারফেক্ট, এটাই লিখে নাও, পারফেক্ট। আচ্ছা, যতটা পড়লাম সেটার বেসিস একটা কোশ্চেন করি। আমাকে বলো তো, যে ভালো করে মন দিয়ে শুনবে কোশ্চেনটা। যে কোনো স্বাভাবিক সংখ্যায় একটি পূর্ণ সংখ্যা, এটা কি সঠিক? হ্যাঁ স্যার। আর একটা কোশ্চেন করি। যে কোনো পূর্ণ সংখ্যায় একটি অখণ্ড সংখ্যা, সঠিক? না স্যার। ঠিক স্যার। কেন না স্যার? এক্সপ্লেইন। অখণ্ড সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই হলো অখণ্ড সংখ্যা, মানে 0 থেকে 1 2 3 কিন্তু ঋণাত্মক সংখ্যা হবে না তো, ঋণাত্মক কিছু থাকে না। ভেরি গুড, ভেরি গুড। ওকে, যাক, সবাই বুঝতে পারছো তার মানে। হ্যাঁ, একদমই তাই, তোমরা একদমই সঠিক বলেছো যে আমাদের যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, জিরো আছে। কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে শুধু ধনাত্মক আছে আর জিরো আছে, ঋণাত্মক তো নেই। তাহলে সকল পূর্ণ সংখ্যা কি করে আমার অখণ্ড সংখ্যা হতে পারে? পসিবল। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে এবার আমি আরো একটা সংখ্যা পড়বো যার নাম হচ্ছে মূলদ সংখ্যা। এবার আমরা আরো একটা সংখ্যা পড়বো যার নাম কি? যার নাম হচ্ছে মূলদ সংখ্যা, যেটাকে ইংলিশে বলে রেশনাল নাম্বার। এনিওয়ান ক্যান p/q আকারে রেশনাল নাম্বার কারা? মূলদ সংখ্যা কারা? কে বলতে পারবে বলো? যে সমস্ত সংখ্যাকে যেখানে p ও q পূর্ণ সংখ্যা তাদের বলা হয়। আচ্ছা, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/q সম্পূর্ণ সংখ্যা নয়, যেখানে q নট ইকুয়াল টু 0, তাদের মূল সংখ্যা বলে। ওকে, আমার কাছে তোমাদের বক্তব্য -1/2। ওকে, আমার কাছে তোমাদের দুটো বক্তব্য ক্লিয়ার হয়েছে। প্রথম হচ্ছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায়, এই একটা কন্ডিশন তোমরা বলেছো। দ্বিতীয় কন্ডিশন বলেছো q 0 নয়। এই দুটো কন্ডিশন বলেছো, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে q নট ইকুয়াল টু 0। ওকে, q নট ইকুয়াল p/q আকারে। তাহলে আমরা দুটো কন্ডিশন পেয়েছি, একটু লিখে নিই। দেখো তো আমি তোমাদের কথা অনুযায়ী ঠিকঠাক লিখছি কিনা। মূলদ সংখ্যা তারা যাদেরকে p/q আকারে লেখা যায়। আমার হাতের লেখা একটু কষ্ট করে পড়ে নিও, বাংলা হাতের লেখা খুব একটা ভালো নয় আমার। দ্বিতীয় হচ্ছে q নট ইকুয়াল টু 0। এই দুটো পয়েন্ট তোমরা বলেছো, এম আই রাইট? স্যার না, আরেকটা হবে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। কে বললে? কে বললে? কে বললে? বলো। আমি স্যার। হ্যাঁ, বলো কি বললে? p বা q আকারে প্রকাশ করা, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0 তাদের মূল সংখ্যা বলা হয়। বলার দরকার কি? এই পূর্ণ সংখ্যাটা বলার দরকার কি পড়ছে বলো, আমাকে একটু বুঝিয়ে বলো। সংজ্ঞাতে পড়েছিলাম। হ্যাঁ স্যার, উভয় পূর্ণ সংখ্যা হবে। কোথায় লেখা ছিল? একটা বইয়ে স্যার।
স্যার পূর্ণ সংখ্যা তো ও অবশ্যই হবে, মুখস্থ কারণ করে, তাই তো? ক্লার বইয়ে লেখা ছিল মাইনাস তো স্যার। আসবে। পূর্ণ সংখ্যা বলতে -1 2 3 4 বা 0 বা বেশ 1 2 3 4 এগুলো তো সবই তো পূর্ণ সংখ্যা। বেশ। কেন হয় দেখো, যদি ওটা মেনশন না থাকতো, ঠিক আছে, যদি শুধুমাত্র এই দুটো পয়েন্টই লেখা থাকতো, দেখো তাহলে অসুবিধা কি হতো। দেখো রেশনাল নাম্বার বলতে আমরা 1 এর 2 বুঝি, যেখানে দেখো পি বাই কিউ আকারে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিউ নট ইকুয়াল টু 0 আছে, তাই এটা রেশনাল নাম্বার, এটাতে কোনো অসুবিধা হতো না। অসুবিধা কোথায় হতো? যদি বলতাম √3/2, এখানে দেখো এটাও তো পি বাই কিউ আকার আছে কি নেই? আছে। নিচে কিউ নট ইকুয়াল টু 0 আছে, কিন্তু এটা রেশনাল হয় না। এই পয়েন্টটার জন্যই দরকার পড়ে কি আর একটা কন্ডিশন, যেটা তোমরা লাস্টে এসে বললে, যে পি আর কিউ উভয়ই পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা হতে হবে। √3 পূর্ণ সংখ্যা নয়। 3-এর বর্গমূল করলে কোনো পূর্ণ সংখ্যা পাবে না। 3-এর বর্গমূল করে বলতে পারবে অ্যান্সার কত হয়? না স্যার। তাই এই 3টে পয়েন্ট যার ক্ষেত্রে হোল্ড করবে সেটি মূলদ, আদারওয়াইজ না। তাই 1 এর 2 মূলদ, -2 এর 3 মূলদ, 5 বাই -7 মূলদ, কিন্তু 2 বাই -√7 হবে না। বোঝা গেল? আচ্ছা, তারপর 3 বাই √9 হবে না? হবে না? হবে না। হবে হবে। আরে স্যার স্যার হবে এটা। হবে স্যার। স্যার হবে। কারণ √9 √9 ছোট করা যায়। ভাঙতে পারছে, 3 বাই 3 হয়ে যায়। আচ্ছা, তারপর বলো তো, আমি যদি সিম্পল এখানে 12 লিখি, এটা কি হবে? হবে স্যার, 12/1 লেখা যাবে। হ্যাঁ স্যার হবে। ভেরি গুড, 12/1 লেখা যায়, হবে। হবে স্যার। 12 মানে হবে 12/1, ঠিক। যদি বলি এখানে -7, তার মানে -7/1। হ্যাঁ হবে। যদি বলি 0, হ্যাঁ হবে। হবে। 0 মানে 0/1। যদি বলি 1/0, হবে না স্যার। হবে না স্যার। হবে না স্যার, কিউ নট ইকুয়াল টু 0। হ্যাঁ হবে না। জি হবে। ওকে, তাহলে এবার একটা খেয়াল করতে পারি, তোমরা কিন্তু নিজেরাই বলে যে এই যে 12 -7 এগুলোকে আমরা কিন্তু মূলদ সংখ্যা বলতে পারছি। তার মানে কি এই ছবিটাতে দেখে বলতে পারবে না এই ন্যাচারাল যারা এরাও মূলদ, এই যারা হোল নাম্বার এরাও মূলদ, এই যারা পূর্ণ সংখ্যা এরাও মূলদ? বলতে পারবে কি পারবে না? সবাই তো মূলদ হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার। তাই তো? স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যা হবে? হ্যাঁ, যে কোনো স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? যে কোনো স্বাভাবিক সংখ্যা, তুমি 1 থেকে শুরু করে যে কোনো স্বাভাবিক সংখ্যা নাও, সেটাকে ভগ্নাংশ লিখতে পারবে, সেটাই মূলদ হবে। আচ্ছা, এবার দেখো, তাহলে দেখতে পেলাম এই যে ঘরগুলো যারা ছিল, সেই ঘরগুলো তো থাকছেই, সাথে এক্সট্রা কিছু মেম্বার আসছে, ঠিক? এক্সট্রা কিছু মেম্বার আসছে। ঘরগুলো যারা ছিল তারা তো থাকছেই, সাথে এক্সট্রা কিছু মেম্বার আছে। কারা মেম্বার এলো? এরা ছাড়াও এক্সট্রা মেম্বার এলো যে -2 এ 3, ঠিক আছে, তারপর 4 এ 7, এই যে ভগ্নাংশ, কিছু এক্সট্রা ভগ্নাংশ, এদের সবাইকে নিয়ে, মানে এই এক্সট্রা মেম্বার সাথে যারা আগে ছিল সবাইকে নিয়ে নতুন ঘরটার নাম হয়ে গেল মূলদ সংখ্যা, ঠিক? এবার একটা জিনিস মনে রাখবে, ছোট ঘরে যা জিনিস আছে সেটা বড় ঘরের মধ্যেও আছে, কিন্তু বড় ঘরে যেটা আছে সেটা ছোট ঘরে থাকবে। যেমন যদি বলি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আমরা বসবাস করছি, তারা আমরা ইন্ডিয়াতেও বসবাস করছি, আবার আমরা বলতে পারি আমরা এশিয়াতেও বসবাস করছি, আবার আমরা বলতে পারি আমরা পৃথিবীর মধ্যেও বসবাস করছি, ঠিক আছে? কি হলো? হ্যাঁ স্যার। কেউ একটু মিউট করো। রোহিত রোহিত দাস একটু মিউট করো। তাহলে আমরা বলতে পারছি যে আমরা পশ্চিমবঙ্গে আছি মানে আমরা ভারতবর্ষেও আছি, আমরা পশ্চিমবঙ্গে আছি মানে আমরা এশিয়াতেও আছি, আমরা পশ্চিমবঙ্গে আছি মানে আমরা পৃথিবীতেও আছি। কিন্তু পৃথিবীর সবাই কি পশ্চিমবঙ্গে আছে? না। পৃথিবীর সবাই কি ভারতবর্ষে আছে? না। পৃথিবীর সবাই কি এশিয়াতে? না। উল্টোটা ট্রু।
ছোট অর্থাৎ যেটা ন্যাচারাল নাম্বার সেটাকে তুমি হোল নাম্বারও বলতে পারো, সেটাকে তুমি ইন্টিজারও বলতে পারো, সেটাকে তুমি রেশনাল নাম্বারও বলতে পারো। কিন্তু যেটাই রেশনাল নাম্বার সেটাই যে ন্যাচারাল হবে কোনো মানে নেই, উল্টোটা ট্রু না। ঠিক আছে, ছোট থেকে বড়টা ট্রু, বড় থেকে ছোটটা ট্রু না। বোঝা গেছে? আচ্ছা, এবার যেগুলো মূলদ হয় না সেগুলোকে কি বলি আমরা? সেগুলোকে বলি আমরা অমূলদ সংখ্যা। যেগুলো মূলদ হয় না সেগুলোকে কি বলি? সেগুলোকে বলি আমরা অমূলদ সংখ্যা। ওকে, আর এই মূলদ অমূলদ সবটাকে নিয়ে হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যাকে ইংলিশে বলে রিয়েল নাম্বারস। ঠিক আছে, তাই দেখতে পেলে বাস্তব সংখ্যার মেন দুটো ভাগ, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মানে বাস্তব সংখ্যা মানে প্রত্যেকটা নাম্বার, সে ন্যাচারাল নাম্বার হোক, পূর্ণ সংখ্যা হোক, রিয়েল নাম্বার সরি ভগ্নাংশ সংখ্যা হোক, যাই বলবে সেটাই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা দুটো পার্ট, সেটা হচ্ছে একটা মূলদ একটা অমূলদ। এই মূলদের মধ্যে রয়েছে কি, এই যে মূলদের এটা যদি মূলদ হয়, মূলদের মধ্যে রয়েছে পূর্ণ সংখ্যার ঘর, পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে অখণ্ড সংখ্যার ঘর, অখণ্ড সংখ্যার মধ্যে রয়েছে ন্যাচারাল নাম্বারের ঘর, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, বলো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার অমূলদ সংখ্যার একটা মূলদের মধ্যে সব সব পূর্ণ সংখ্যা, তাই বললেন তো? হ্যাঁ, মূলদ সংখ্যার ভেতরে রয়েছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ভেতরে রয়েছে অখণ্ড সংখ্যা। যে বাইরেরটা হচ্ছে মূলদ, এটা মূলদ। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী। ঠিক, মূলদ সংখ্যার মধ্যে রয়েছে অখণ্ড সংখ্যা, মানে হচ্ছে এটা আমাদের এশিয়া। ঠিক আছে, এবার এশিয়ার মধ্যে থাকবে আমাদের ভারতবর্ষ, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, মানে হচ্ছে এটা আমাদের সরি এটা অখণ্ড, এটা পূর্ণ হতো, আমি ভুল লিখেছি। ঠিক আছে, এটা পূর্ণ হতো। মূলদের ভেতরে থাকবে পূর্ণ, পূর্ণের ভেতরে থাকবে অখণ্ড। ঠিক আছে, আর অখণ্ডের ভেতরে থাকবে হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক। ঠিক যেরকম পৃথিবীর মধ্যে এশিয়া, এশিয়ার মধ্যে ভারত, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা, আরেকজন কি বেশ বললে, কি একটা জিজ্ঞাসা করলো আরেকজন? অমূলদের উদাহরণ, তাই তো? অমূলদের উদাহরণ, যেগুলো মূলদ হলো না সেগুলোই অমূলদ। যেমন ধরো যদি বলি √3, √2/4 অমূলদ, -√7/6 অমূলদ। এছাড়াও দুটো স্পেশাল অমূলদ নাম্বার আছে, একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ই। এই দুটো একটু মুখস্থ রাখবে। হ্যাঁ স্যার, পায়ের মান হয় না 22/7 হলেও, কিন্তু ওটা আলাদা। এক্স্যাক্টলি, এটা অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন করে, অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন করে 3.14 এরকম সামথিং। যে পায়ের মান তো আমরা ছোট থেকে শিখে আসি, পাই মানে 22/7, তাহলে পাই অমূলদ কেন? তখন উত্তরটা হবে এরকম, পাই বলতে বোঝায় 22/7 কে, অর্থাৎ 22 কে 7 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাই সেই ভাগফল। পাই বলতে বোঝায় 22 কে 7 দিয়ে ভাগ করে যে ভাগফলটি পাই সেই ভাগফলের ভ্যালু। তাই পাই অমূলদ, কারণ ভাগফলটি আমরা কোনোদিনও শেষ করতে পারবো না, এটি অসীম। ঠিক আছে, 3.14 তারপর অসীম ভ্যালু নিয়ে নেয়, কোনোদিনও মেলে না। কিন্তু 22/7 নিজে শুধু যদি 22/7 থাকে তাহলে সেটি মূলদ, কারণ সেটি একটি ভগ্নাংশ আকারে রয়েছে, যার উপর এবং নিচ দুটোতেই রয়েছে পূর্ণ সংখ্যা এবং নিচে 0 নেই, তাই এটি মূলদ। বোঝা গেছে কি বললাম? যদি কখনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে তাহলে কি বলবে, 22/7 নিজে একটি মূলদ, কিন্তু পাই বলতে বোঝায় 22 কে 7 দিয়ে ভাগ করে যে ভাগফলটি পাই সেই ভাগফলের ভ্যালু, যেটি একটি অমূলদ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ইটা কি স্যার, ই এর মানটা ইটা হচ্ছে, ইটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, এবার এক্সপোনেনশিয়াল ফাংশনটা কিসে লাগে? এক্সপোনেনশিয়াল ফাংশনটা লগারিদমে লাগে। এটাকে এখন তোমাদের বোঝাই কি করে, এটাকে মুখস্থ করো। এক্সপোনেনশিয়াল ফাংশন বোঝানো খুব কঠিন, এটা পুরোপুরি একটা ফাংশনের ভ্যালু, এটা তোমাদের জানতে চাইবেও না, কারণ লগারিদমে দেখবে একটা ই ইউজ হয়, ওটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের ই। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের ডিটেইলসে কখনোই জানতে চাইবে না, কারণ এটা তোমাদের পুরোপুরি আউট অফ সিলেবাস। ওকে স্যার।
তারপর ই তোমাদের এর শুধু মান জানতে মোটামুটি চাইবে, কেমন হবে? তোমাদের শুধু আমি একটু বলে নিই, ঠিক আছে? তোমাদের শুধু জানতে চাওয়া হবে যে ই যেটা আছে সেটা মূলদ না অমূলদ, এটা একটা কোশ্চেন। তো কোশ্চেন উত্তর হলো অমূলদ, ঠিক। ই এর মান কত? ই এর মান হচ্ছে অ্যাপ্রক্স 2.72, মানে ওটা 2.72, ওটাও ইনফাইনাইট অব্দি চলতে থাকে। এবার এই যে 2.72 যে ভ্যালুটা, এটা কি করে আসে এটা তোমাদের জানতে চাইবে না, কারণ এটা তোমাদের পুরোপুরি আউট অফ দ্য সিলেবাস, তোমাদের জানার কথাই না। আচ্ছা আচ্ছা, ঠিক। বোঝা গেল তো? হ্যাঁ স্যার বুঝে গেছে। ওকে, চলো এবার চলে আসি হচ্ছে আমরা নাম্বারের। দেখো আমি আজকে খুব বেশি আর ক্লাস টানবো না, 9:10 অলরেডি বেজে গেছে। হ্যাঁ, দেখো আজকে আমরা সংখ্যাটা পড়লাম, ঠিক। এরপরে জাস্ট ছোট্ট দুটো কথা বলে আমি ক্লাসটা এন্ড করে দেবো, যেটা তোমরা প্রত্যেকেই জানো। এর পরের দিন ক্লাসে আমরা খুব মজার সাথে ডিভিজিবিলিটি রুলস পড়বো, বিভাজ্যতার নিয়ম পড়বো। কেন পড়বো? কারণ দেখো নাম্বারের মধ্যে কেন পড়বো সেটাও আগে বুঝতে হবে। নাম্বারের মধ্যে টাইপস হয়, জানো তো? নাম্বারের টাইপস হয় যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। যেখানে মৌলিক সংখ্যার কনসেপ্টে কি বলা হয়, যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তারা মৌলিক। এই যে ভাগ যায় না অন্য কোনো সংখ্যা দিয়ে, এটা আমি বুঝবো কি করে যদি বিভাজ্যতার নিয়ম না জানি? যদি বলে দিই একটা তোমাদের নাম্বার লিখে দিই 313, এই সংখ্যাটা মৌলিক না যৌগিক আমি বুঝবো কি করে যদি আমি 313 কত দিয়ে ভাগ যাচ্ছে সেটা নাই চেক করতে জানি? তাই মৌলিক, যৌগিক, জোড়, বিজোড়, পরস্পর মৌলিক এগুলো পড়ার আগে আমরা করব বিভাজ্যতার নিয়ম নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমাদের আসবে কি, বিভাজ্যতার নিয়ম থেকে শুরু হবে ক্লাস। আমি যদি কোনো কারণে ভুলেও যাই, আমাকে মনে করানোর দায়িত্ব কার? আমাদের খাতায় তাহলে লিখে রাখো, নেক্সট ক্লাসের টপিক লিখে রাখো খাতায়, বিভাজ্যতার নিয়ম, তারপরে লিখবে মৌলিক, যৌগিক, জোড়, বিজোড়, পরস্পর মৌলিক, লিখে রাখো। বলো, ক্লাস ভালো লেগেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার।